بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আমাদের সিফাত শেখার যে ধাপগুলি ছিল এর ভিতরে 3টি ধাপ আমরা ইতিমধ্যে শেষ করছি। প্রথম যে কাজটা ছিল আমাদের সেটা হলো যে সিফতের পরিচয় জানা। তো সিফতের পরিচয়টা সম্পর্কে আমাদের আলোচনা শেষ। আমরা জানি সিফত কাকে বলে বা সিফতের প্রয়োজনীয়তা বা কি, এগুলো আমাদের জানা আছে। তার দ্বিতীয় ধাপে যে কাজটা ছিল তা হলো যে সিফতের নামগুলি মুখস্থ করা। তো আমাদের এটাও শেষ। আর তৃতীয় ধাপে ছিল সিফতের হরফগুলি মুখস্থ করা। তো আমাদের এটাও শেষ। তো এখন আমরা সিফতের চতুর্থ ধাপের যে কাজ আছে সেই দিকে যাব। তো সিফতের চতুর্থ ধাপের কাজ হলো যে সিফতের কি কাজ এইটা জানা, সিফতের কাজগুলি জানা। তো আমরা প্রথমে সিফতে লাজেমা মুতাদাদ্দা থেকে শুরু করব। তো সিফতে লাজেমা মুতাদাদ্দা অর্থাৎ যার বিপরীত সিফত আছে। আর সিফতে লাজেমা মুতাদাদ্দা 5 ভাগে 11টি। প্রথম ভাগ হলো হামস এবং জাহার, অর্থাৎ হামসুন জাহরুন বা হামস জাহার। তো আমরা জানি হামসের হরফ হলো 10টি। ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা। ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা, বা একসাথে একটা বাক্যে বললে ফাহাসাহু শাখসুন সাকাত। তো এর কি কাজ, এর প্রাথমিক একটা ধারণা আমাদের ইতিমধ্যে আছে। সেটা হলো যে হামসে বাতাস চালু থাকে, জাহারে বাতাস বন্ধ থাকে। তো আমরা এখন এই কাজগুলো বিস্তারিতভাবে দেখব। তো সিফতের প্রথম জোড়ার নাম হামস এবং জাহার। হামস জাহার। অনেক সময় এই জাহার যেটা আছে, জাহার সিফত, এটাকে কিন্তু জিহিরও বলা হয়। জিহির, জেহের, জেহেরও বলে অনেকে, জাহার বা জেহের, যাই বলেন না কেন। তো হামস কাকে বলে? হামসের শাব্দিক অর্থ হলো ক্ষীণ আওয়াজ বা ফিস ফিস আওয়াজ, মৃদু আওয়াজ ইত্যাদি। এটা হলো হামসের শাব্দিক অর্থ। তো হামসের পারিভাষিক অর্থ হলো হামস সিফতের হরফগুলি আদায় করার সময় তার মাখরাজে আস্তে ধাক্কা লাগার কারণে শ্বাস জারি থাকে। ব্র্যাকেটে দেওয়া আছে আওয়াজ ছোট হয়। তো এখানে বিষয় হলো দুইটা। একটা হলো যে মাখরাজে যে ধাক্কাটা, এই চাপটা, একটা হরফ উচ্চারণের সময় তার মাখরাজের দুইটা পার্ট থাকে, দুইটা অংশ থাকে। এক অংশ আর এক অংশের সাথে চাপ দিতে হয়। তো এই চাপটা বা এই ধাক্কাটা, এটার মাঝে একটু দুর্বলতা থাকবে। এই ধাক্কাটা একটু আসতে হবে। যেমন হামসের প্রথম হরফটাই দেখা যাক, ফা। তো ফা উচ্চারণের জন্য মাখরাজের উপরের অংশ হলো সামনের উপরের দুই দাঁতের আগা, অলিয়ার আগা এবং নিচের ঠোঁটের পেট। তো
তো এই যে দুইটা অংশ, উপরের দাঁতের আগাকে নিচের ঠোঁটের পিঠের সাথে যে লাগাবো ফা উচ্চারণের সময় যে চাপটা দেব, এই চাপের সময় একটু দুর্বলতা থাকবে। এই চাপটা একটু আস্তে হবে, শক্তভাবে চাপ দিয়ে না ধরা। আর এর সাথে সাথে বাতাসটাকে চালু রাখতে হবে। তো এর ফলে আওয়াজটা একটু ছোট হবে বা আওয়াজের মাঝে একটু দুর্বলতা থাকবে। আর হামসের যে হরফ আছে 10টা, ফা হা সা হা শিন খ সদ সিন কাফ তা, এর মাঝে প্রথম যে 8টা হরফ অর্থাৎ ফা হা সা হা শিন খ সদ সিন, এই সিনের আগ পর্যন্ত এই 8টা হরফে সর্ব অবস্থায় বাতাস বের হয়। জবর জের পেশ জজম তাসদিদ সর্ব অবস্থাতেই বাতাস বের হয়। তবে যখন জজম বা তাসদিদ যুক্ত থাকে, হরফটা যখন জজম বা তাসদিদ যুক্ত থাকে, ওই সময় বাতাসটা একটু বেশি বের হয়। যেমন ধরেন ফা, ফি, ফু, এই আমি হরকত দিয়ে বললাম, জবর জের পেশ দিয়ে বললাম ফা, ফি, ফু। এই হরকতের তিনোটা হরকতের ক্ষেত্রেই বাতাস বের হবে। তবে এই হরকতের তুলনায় যখন আমি এটাকে জজম দিয়ে পড়বো, আফ, আফ, ইফ, উফ, ওই ক্ষেত্রে বাতাসটা একটু বেশি বের হবে। বা যখন তাসদিদ দিয়ে পড়বো আফ, আফি, আফু, তো এইভাবে হামসের প্রথম যে 8 হরফ আছে প্রত্যেকটা হরফের ক্ষেত্রেই একই রকম, যে বাতাসটা সর্ব অবস্থায় বের হবে। তবে জজম বা তাসদিদ যুক্ত যখন থাকবে ওই ক্ষেত্রে বাতাসের পরিমাণটা একটু বেশি। আর বাকি রইল কাফ এবং তা। কাফ এবং তাও হামসের হরফ, কিন্তু কাফ এবং তার ক্ষেত্রে যখন হরকত যুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ জবর জের পেশ যুক্ত অবস্থায় থাকে, ওই ক্ষেত্রে বাতাস বের হয় না। যেমন কা, কি, কু, কা, কি, কু, তা, তি, তু, ওই ক্ষেত্রে বাতাসটা আর কি একেবারেই বের হয় না। বিষয়টা তো প্রত্যেকটা হরফ উচ্চারণেই বাতাস সামান্যতম হইলেও বের হবে। তবে যে পরিমাণ বের হবে ওই পরিমাণটা ধরার মতো না, ওই পরিমাণটা ধরার মতো না। কাফ এবং তার ক্ষেত্রে যখন হরকত যুক্ত অবস্থায় থাকবে ওই ক্ষেত্রে বাতাসটা বের হবে না। শুধুমাত্র যখন জজম যুক্ত বা তাসদিদ যুক্ত অবস্থায় হবে ওই সময় বাতাসটা বের হবে। যেমন কাফে জজম দিলে আক, ইক, উক। তবে কাফ এবং তার ক্ষেত্রে জজম যুক্ত অবস্থায় যে বাতাস বের হয় এই বাতাসটা একবারে বের হয় না, যেমনটা কিনা বাকি 8 হরফের ক্ষেত্রে ছিল আফ, আহ, আস, আস, অস, আস, আখ। এই ক্ষেত্রে বাতাসটা একেবারে আওয়াজের শুরু থেকেই বের হওয়া শুরু হয় বাতাসটা। কিন্তু কাফ এবং তার ক্ষেত্রে যে জজমের সময় বাতাসটা বের হবে এই বাতাসটা শুরুর থেকে বের হবে না, বরং শুরুতে আওয়াজটা একটু আটকাবে। আওয়াজটা আটকাবে, এই আটকানো অবস্থাটা যখন ছাড়বে তখন হালকা একটু বাতাস বের করতে হবে। ওইটা এইভাবে আক, ইক, উক বা আত, ইত, উত, শেষে একটু বাতাস বের হবে। এই হলো হামসের পূর্ণাঙ্গ কাজ। তো এই হামসের কাজগুলি করার ক্ষেত্রে এই যে দুইটা বিষয় বলা হলো, একটা হলো বাতাস বের করা আর একটা হলো মাখরাজে ধাক্কাটা আসতে দেওয়া। তো এই দোনোটা বিষয়ের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। শুধুমাত্র বাতাস বের করলেই চলবে না। যেমন ফা উচ্চারণ করার সময় যদি আমরা চেষ্টা করি তাহলে সামনের উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সাথে শক্তভাবে চাপ দিতে পারি, শক্তভাবে ধাক্কা দিতে পারি। আপ, আফ, আফ, শক্তভাবে চাপ দিয়ে ধরবো, তারপরেও বাতাস বের হবে। সাধারণত দাঁতের মাঝে একটু না একটু ফাঁকা থাকে। যদি এমন হয় কারো
দাঁত এমন ভাবে যে উপরের দাঁত এমন যে সামান্যতম ফাঁকাও নেই সামনের দিকে। তো ওই ক্ষেত্রে তার কথা আলাদা। স্বাভাবিকভাবে দাঁতের মাঝে একটু ফাঁকা থাকে। ওই ফাঁকার থেকে আপনার বাতাস একটু না একটু বের হবেই। ফা জজমের ক্ষেত্রে আফ, বা যখন জবর দিয়ে পড়বেন ফা, যদি শক্তভাবে চাপ দিয়ে ধরি আওয়াজটা বের হওয়ার সাথে সাথে বাতাস কিছুটা বের হয়ে যাবে। কিন্তু এখানে হামসের যে কাজ, এই কাজটা কিন্তু পূর্ণাঙ্গভাবে আদায় হবে না। কারণ এই কাজের পূর্ণাঙ্গভাবে আদায় হওয়ার জন্য আপনার ওই চাপটাও একটু দুর্বল রাখতে হবে। প্রথম ৮ টা হরফের ক্ষেত্রে, আর কাফ এবং তার ক্ষেত্রে বাতাসের ক্ষেত্রেও যেমন শিথিলতা আছে, ওই চাপ বা ধাক্কার ক্ষেত্রেও কিছুটা শিথিলতা আছে। তো হামসের যে কাজটা, এই কাজটা সাধারণত আমাদের হয়। এক্ষেত্রে আমাদের ভুল হয় না, বিশেষ করে প্রথম ৮ টার ক্ষেত্রে। শেষের যে কাফ এবং তা, এইখানে আমাদের একটু সমস্যা আছে। এখানে দেখা যায় যখন হরফগুলি কাফ এবং তা যজমযুক্ত থাকে, তো ওই ক্ষেত্রে আমাদের বাতাসটা বের হয় না। ওই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যেমন একবারই আওয়াজটা শেষ হয়ে যায়, পরবর্তীতে শেষের দিকে একটুও বাতাস থাকে না। তো হামসের হরফগুলির ক্ষেত্রে বা হামস সিফতের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র কাফ এবং তার প্রতি একটু খেয়াল রাখতে হবে যেন যজমযুক্ত অবস্থায় এইখানে বাতাসটা বের হয়। তো এই ২ টার প্রতি যদি আমরা একটু খেয়াল রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের আর সমস্যা হবে না। এখন এই শেষে একটু কথা লেখা আছে যে হামসের সিফতের হরফগুলিকে হুরুফে মাহমুসা বলে। তো এইটা মনে না রাখতে পারলে কোনো সমস্যাই নেই, মনে রাখতে পারলে ভালো। যে হামসের হামস সিফতের হরফগুলোকে হুরুফে মাহমুসা বলে। তো প্রথম জোড়ার বা প্রথম ভাগের দ্বিতীয় সিফত হলো জাহার। তো আমরা জানি যে সিফতে লাজেমা মুতাদদ্দা একটা আরেকটার বিপরীত। সিফতে লাজেমা মুতাদদ্দা প্রত্যেক ভাগের সিফত একটা আরেকটার বিপরীত। তো হামসের ক্ষেত্রে যেহেতু বলা হলো যে মাখরাজের যে ধাক্কাটা, এই ধাক্কাটা একটু আস্তে লাগবে আর শ্বাস জারি থাকবে। তো জাহার হবে এর বিপরীত। আর জাহার শব্দের শাব্দিক অর্থ হলো প্রকাশ করা বা প্রকাশ পাওয়া, ঘোষণা দেওয়া ইত্যাদি। এই ধরনের অর্থ হলো জাহার। জাহারের এই ধরনের অর্থ। আর পারিভাষিক অর্থ হলো জাহার সিফতের হরফগুলিকে আদায় করার সময় তার মাখরাজে জোরে ধাক্কা লাগার কারণে শ্বাস বন্ধ হওয়া। এটা হলো জাহারের আবিধানিক অর্থ। আর ব্র্যাকেটে দেওয়া আছে আওয়াজ বড় হয়। তো অর্থাৎ পরিপূর্ণভাবে তিনোটা ক্ষেত্রে হামসের বিপরীত। ধাক্কাটা হামসে ছিল আস্তে, জাহারে হলো জোরে। হামসের ক্ষেত্রে ছিল শ্বাস চালু, জারি থাকা অর্থাৎ শ্বাস চালু থাকা, বাতাস বের হওয়া। আর জাহারের ক্ষেত্রে বিপরীত, শ্বাস বন্ধ থাকবে, বাহিরে বাতাসটা বের হবে না। হামসের ক্ষেত্রে ছিল আওয়াজটা একটু ছোট হবে যে কারণে, বাতাসটা বের হওয়ার কারণে। জাহারের ক্ষেত্রে হামসের তুলনায় আওয়াজটা একটু বড় হবে। আর হামসের ১০ হরফ ব্যতীত বাকি এখানে দেওয়া আছে ১৯ হরফ জাহারের। তো ১৯ হরফের আমরা ওইখানে যখন সিফতের হরফ পড়ছি তখন আমরা পড়ছি যে বাকি ১৮ হরফ জাহারের। ওইখানে আমরা আলিফটাকে গণনার মাঝে ধরি নাই। তো যেই কারণে আমাদের ওইখানে ১৮ টা ছিল। তো এইখানে আলিফ সহ ১৯ টা বলা হইছে। তো আসলে আলিফের সিফতও জাহার। যেহেতু আলিফে হরকত যুক্ত হয় না আলিফ, এইজন্য ওইখানে আমরা আলিফটাকে ছাড়াই বাকি হরফগুলা ধরছিলাম। আর জাহার সিফাতের যে হরফ আছে এই হরফগুলাকে হুরুফে মাজহুরা বলা হয়। এইটা মনে না রাখতে পারলে কোনো সমস্যা নেই। তো আমরা এখানে জাহারের ক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়। সমস্যাটা আরকি একটু বেশি হয়।
হামসের তুলনায় জাহারের ক্ষেত্রে সমস্যাটা একটু বেশি হয়। আর যে সিফত, আমরা মোট 18টা সিফত পড়ছি। তো 18টা সিফতের ভিতর সিফতের সিফতের আবার শক্তির দিক বিবেচনা করে সিফতকে আবার 3 ভাগে ভাগ করা হয়। শক্তিশালী সিফত, দুর্বল সিফত, আর একটা হলো মধ্যম মানের সিফত, যেটা শক্তিশালীও না আবার দুর্বলও না। তো ওই শক্তির ভিত্তিতে হামস হলো দুর্বল একটা সিফত, আর জাহার হলো শক্তিশালী সিফত। জাহার শক্তিশালী সিফত, হামস হলো দুর্বল সিফত। তো হামসের ক্ষেত্রে তো আমরা পেলাম, যেখানে সমস্যা হয় এমন হরফ আমরা পেলাম মাত্র 2টা, কাফ এবং তা। কিন্তু জাহারের মাঝে আমাদের বেশ কয়টা হরফের ক্ষেত্রে দেখা যায় সমস্যা হয়, যে বাতাস বন্ধ থাকার কথা আর মাখরাজে চাপটা একটু, ধাক্কাটা একটু জোরে লাগার কথা। তো আমাদের দেখা যায় যে ওইখানে মাখরাজের ধাক্কাটা একটু আস্তে লাগে আর শ্বাসটা একটু জারি থাকে। তো আমরা এখন কাফ, ওই কাফ তা হামসের হরফগুলি সহ জাহারের যে হরফগুলিতে সমস্যা হয় ওই হরফগুলি আমরা একটু উচ্চারণ করে দেখার চেষ্টা করব। তো এতটুকু যে হামস এবং জাহারের যে কাজগুলির আলোচনা হলো, তো এইখানে যদি কারো কিছু বলার থাকে। উস্তাদ, জি জি মেহেদি ভাই শ্বাস বলেন। বন্ধ থাকলে আওয়াজ বড় হয় কিভাবে? শ্বাস আওয়াজ তো বন্ধ থাকা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইখানে মেহেদি ভাই, এইখানে যে শ্বাস বন্ধ থাকার কথা বলা হয়েছে, এখানে শ্বাস বন্ধ থাকা দ্বারা উদ্দেশ্য হলো যে মুখের বাহিরে বাতাসটা আসবে না, মুখের বাহিরে বাতাস আসবে না। যেমন ধরেন আপনি বা বা আপনি বা জোরে উচ্চারণ করেন, বা বি বু, বা বি বু, তো দেখবেন আওয়াজটা, এখানে বলা হয়েছে আওয়াজটা বড় হয়, আর ওইখানে বলা হয়েছে আওয়াজটা ছোট হয়। ছোট হয় ধরো উদ্দেশ্য হলো যে জাহারের ক্ষেত্রে হামসের তুলনায় আওয়াজটা একটু শক্ত ধরনের মনে হয়, একটু শক্ত ধরনের। আর আওয়াজ বড় ছোট হওয়ার সাথে মুখ থেকে বাতাস বের হওয়ার তেমন কোনো সম্পর্ক নেই। জি উস্তাদ। আর ওই যে মাঝহুরা, ওরই অর্থ কি? মাঝহুরা, মাহমুসা, মাহমুসা। হ্যাঁ, মাহমুসা এখানে অর্থাৎ এটা হলো আপনার হামসের যে হরফ, এই হরফ গুলাকে বলা হয় মাহমুসা। হামসের হরফ গুলার নাম হলো হুরুফে মাহমুসা, অর্থাৎ হামসের হরফ। এর অর্থ হলো হামসের হরফ। আর হুরুফে মাজহুরা, হুরুফ হলো আপনার এটা হলো হরফ, হলো বর্ণ, এর বহু বচন হলো হুরুফ। আরবির ক্ষেত্রে, আমাদের বাংলার ক্ষেত্রেও তো দেখা যায় যে ওই মনে করেন কলম এক বচন, কলম গুলি, শেষে একটা গুলি লাগাই দিলে বহু বচন হয়ে যায়, বা কলম গুলা, তো ইত্যাদি। কিন্তু আরবির ক্ষেত্রে দেখা যায় যে এক বচনের জন্য এক ধরনের শব্দ, দ্বিবচনের জন্য আর এক ধরনের শব্দ, আর বহু বচনের জন্য আর এক ধরনের শব্দ। হুম, আচ্ছা আচ্ছা। আর আর কারো যদি জি কোনো উস্তাদ। প্রশ্ন থাকে। জি মেহেদি ভাই। আচ্ছা মোশাররফ ভাই। জি, আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ, ফার্স্ট টাইম শুনছি তো, এখনো মানে সবকিছু এখনো ক্লিয়ার হয়নি আর কি। মানে বেসিক, মানে এখন যা পড়াইছেন হামসা জাওয়ার সম্পর্কে,
শুনে গেছি, কিন্তু পুরোপুরি এখনো মনে গাঁথে নাই আর কি সবগুলা জিনিস। জি, আমরা মনে করেন আজকের যে ক্লাস, আজকে পুরা ক্লাসের বিষয় হলো আমাদের এতটুকু, আজকে পুরা ক্লাসের বিষয় আমাদের এতটুকু। তো ইনশাল্লাহ আস্তে আস্তে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আরেকবার বলি তাহলে, জি ওস্তাদ। মোশাররফ ভাই। জি ওস্তাদ। জি, জি। তো একটা হলো যে এখানে যদিও দুইটা সিফত, তো এই দুইটা সিফতের কাজ মুখস্থ করার জন্য বা মনে রাখার জন্য আমার দোনোটা একই পরিমাণ সময় দেওয়ার প্রয়োজন নেই। কারণ এখানে আমাদের তো জানাই আছে যে সিফাতে লাজিমা মুতাদদ্দা, যার বিপরীত সিফত আসে। তো সিফাতে লাজিমা মুতাদদ্দা 5 ভাগে 11টি, আর প্রত্যেকটা ভাগের সিফত একটা আর একটার বিপরীত। তো প্রত্যেক ভাগের একটা যদি শেখা যায়, তো বিপরীতমুখী আর একটা যে আছে ওইটা তার মানে পুরো উল্টা করে দিলেই চলবে। তো হরফ, হামসের হরফ 10টি। তা হামসের যে কাজটা সেইটা হলো, তো বাতাস চালু থাকে, এতটুক ধারণা আমাদের আগের থেকেই আছে। তো এখন বিষয়টা হলো যে হামসে যে বাতাসটা চালু থাকবে, এই বাতাসটা চালু থাকার কারণটা কি? এই বাতাসটা চালু থাকার কারণ হলো যে হামসের হরফগুলি উচ্চারণের সময় তার মাখরাজে ধাক্কাটা আসতে লাগবে। অর্থাৎ মাখরাজের ক্ষেত্রে একটু দুর্বলতা থাকার সুযোগ সুযোগ দুর্বলতা থাকবে। এই দুর্বলতার সুযোগেই বাতাসটা বাহিরে চলে আসবে। আসলে যে আমরা যে আওয়াজ করি, উচ্চারণ করি, তো এর সাথে কিন্তু আমাদের শ্বাসের সম্পর্ক, বাতাসেরই সম্পর্ক। এই বাতাসটা একেবারে মনে করেন আপনি যদি বাতাসটাকে বন্ধ করে রাখেন, অর্থাৎ নিঃশ্বাস বন্ধ করে রাখেন, ওই অবস্থায় যদি কেউ কিছু বলার চেষ্টা করে, যতই চেষ্টা করুক না কেন, কোনো উচ্চারণ করতে পারবে না। মনে করেন আপনি শ্বাস বন্ধ করলেন, শ্বাস বন্ধ করার পর আপনি যদি ধরেন আপনি বা উচ্চারণ করবেন, আপনি নিঃশ্বাস বন্ধ রেখে আপনি বা কি উচ্চারণ করতে পারবেন? কারো পক্ষে এটা সম্ভব না। শুধু দেখা যাবে যে আপনি দুই ঠোঁট ঠোঁটের সাথে মিলতেছে, কিন্তু কোনো ধরনের উচ্চারণ হইতেছে না। কোনো ধরনের বার উচ্চারণ তো দূরের কথা, কোনো আওয়াজই বের হবে না আপনার মুখ থেকে। এর কারণ কি? এর কারণ হলো আপনি এই আওয়াজের যে মূল রসদ, যে শ্বাস, এই শ্বাসটাকে আপনি বন্ধ করে রাখছেন। আমরা যে শ্বাসটা নেই, অক্সিজেন নেই, আর যেটা ছাড়ি, তো এইটা আসলে আমাদের কথার কাজে, যে আমরা যে কথা বলি, এই কথার কাজে ব্যবহার হয়। তো শ্বাস ছাড়া আপনি কোনো উচ্চারণই করতে পারবেন না। আপনার উচ্চারণ করার জন্য শ্বাস লাগবেই লাগবে। চাই আপনি হামসের উচ্চারণ করেন, হামসের হরফ উচ্চারণ করেন, চাই জাহারের হরফ উচ্চারণ করেন। তো হামসের ক্ষেত্রে কাজটা কি হবে? হামসের ক্ষেত্রে ওই যে শ্বাসটার মাধ্যমে আওয়াজটা বের হবে, ওই মাখরাজটার মাধ্যম, মাখরাজটা আমরা একটু দুর্বলতা থাকবে মাখরাজটায়, এই দুর্বলতার সুযোগে আওয়াজটাও তৈরি হবে এবং এই আওয়াজের সাথে সাথে কিছুটা বাতাসও বের হয়ে যাবে। কিন্তু জাহারের ক্ষেত্রে, জাহারের যে হরফগুলি আমরা উচ্চারণ করব, ওই হরফগুলি উচ্চারণের সময় তার মাখরাজে চাপটা একটু বেশি থাকবে, নিয়ন্ত্রণটা বেশি থাকবে। তো মাখরাজের নিয়ন্ত্রণটা বেশি থাকার কারণে ওই যে শ্বাসটা আমরা আওয়াজের জন্য ভিতর থেকে বের করছি, ওই শ্বাসটা ওই আওয়াজের যে স্থানটা, যে মাখরাজটা, ওই মাখরাজে এসেই ওইটার কার্যকারিতা বাধাগ্রস্ত হবে, একেবারে পরিপূর্ণভাবে বাধাগ্রস্ত হবে। ও পরবর্তীতে একটা আওয়াজ রূপে বের হবে, ওর বাতাসের রূপটা আর ঠিক হবে না। ওর বাতাসের যে গতিটা ছিল, ভিতর থেকে বাতাস বের হওয়ার যে গতিটা ছিল, ওই গতিটাকে পরিপূর্ণভাবে বাধাগ্রস্ত করবে মাখরাজটা। ওই গতিটাকে পরিপূর্ণভাবে বাধাগ্রস্ত করে একটা আওয়াজের রূপ দিবে। তো তারপর দেখা যাবে মুখ থেকে আওয়াজটাই বের হইতেছে, বাতাসটা
তো আগেই একটা কথা বললাম যে আওয়াজ আপনি বাতাস ছাড়া করতেই পারবেন না, কিন্তু জাহারের ক্ষেত্রে আপনার যে আওয়াজটা হবে ওই আওয়াজটায় বাতাস অবশ্যই সামান্যতম হলেও বের হবে, কিন্তু ওই বাতাসটা আপনি যদি মুখের কাছে হাত নেন, মনে করেন মুখের থেকে 1-1.5 ইঞ্চি পরিমাণ হাতটাকে দূরে রাখেন, তাহলে ওই বাতাসটা হাতে আপনি অনুভব করতে পারবেন না। কিন্তু হামসের ক্ষেত্রে এইটা স্পষ্ট বোঝা যাবে। তো হামসের কাজটা কি হবে আমাদের? হামসের কাজটা হলো যে মাখরাজে একটু শিথিলতা থাকবে, যে সুযোগে বাতাসটা আওয়াজের সাথে বাতাস বের হবে। আর জাহার এর বিপরীত, মাখরাজের মাঝে কোন রূপ দুর্বলতা থাকবে না, মাখরাজে একটু জোরে হবে, যে কারণে কোনো সুযোগ না পাওয়ার কারণে আওয়াজটাই বের হবে, বাতাসটা আর বের হবে না। তো একেবারেই সহজে মনে রাখার জন্য আপনি এতটুকু বলতে পারেন যে হামসে বাতাস চালু থাকবে, জাহারে বাতাস বন্ধ থাকবে। আর বাতাস বন্ধ রাখার জন্য কি করতে হবে, বাতাস চালু রাখার জন্য কি করতে হবে? বাতাস বন্ধ রাখার জন্য মাখরাজে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে, বাতাস চালু রাখার জন্য মাখরাজটাকে একটু শিথিল করতে হবে। বাস এতটুকু। তো হামসের 2টা হরফের ক্ষেত্রে আমাদের সমস্যা হয়, যেটা কিনা আলোচনা করলাম আমরা, যে কাফ এবং তা। কাফ এবং তা। তো প্রথম আলোচনাটা হলো যে হামসের 10 হরফের মাঝে প্রথম 8 হরফের ক্ষেত্রে সর্ব অবস্থাতেই বাতাস বের হবে, আর কাফ এবং তার ক্ষেত্রে জজম তাসদিদ যুক্ত যখন থাকবে তখন বাতাস বের হবে, আর বাকি অবস্থায় বাতাস বের হবে না। অর্থাৎ আমি যদি বলি কা কি কু, কা কি কু তা তি তু, তো এই অবস্থাগুলিতে বাতাস বের হবে না। কিন্তু যখন আমি বলবো আক ইক উক আত ইত উত আক্কা আক্কি আক্কু, তো জজমের ক্ষেত্রে বাতাসটা ঠিকঠাক মতোই বের হবে, আবার তাসদিদের ক্ষেত্রে বাতাসটা একেবারেই ক্ষীণ, তবে হরকতের সময় যে একেবারেই নেই, এর থেকে হালকা একটু বেশি। তো কাফ এবং তার ক্ষেত্রে আমরা বিশেষভাবে খেয়াল রাখবো যেন জজমের সময় একটু বাতাস বের হয়, যেমন আক ইক উক আত ইত উত। এখন আমাকে একজন কাফ এবং তা এই 2টা হরফকে একটু বাতাস বের করে জজমের উচ্চারণটা একটু শোনাবেন কে? কাফ এবং তা এই 2টা হরফ বাতাস বের করে জজমের উচ্চারণটা একটু শোনাবেন, যেমন আক ইক উক আত ইত উত, এইভাবে। হ্যাঁ, আরিফিন ভাই। আক ইক উক আত ইত উত। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে আরিফিন ভাই। এবার মেহেদি ভাই। আক ইক উক আত ইত ইত উত। আচ্ছা, এখানে আচ্ছা এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে। বিষয়টা হলো কি, যে ধরেন আমি আওয়াজটা একেবারেই বন্ধ হয়ে যাবে, অর্থাৎ মনে করেন কাফের মাখরাজ। কাফের মাখরাজ হলো জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া। তো জিহ্বার গোড়ার একটু আগের অংশটা তালুর সাথে একেবারেই আটকে যাবে। এই আটকানোর পর যখন জিহ্বার গোড়ার একটু আগের অংশটা তালুর থেকে পৃথক করব, এই পৃথক করার সময় একটু বাতাস বের হবে। এই বাতাসটায় যেন আওয়াজের মিশ্রণটা বেশি না থাকে। বেশি থাকলে যে সমস্যাটা হবে, যে কলকলার মতো বোঝা যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন আক আক, এইভাবে আওয়াজ যেন না হয়।
শুধু একটু বাতাস। আক আক ইক উক আত ইত উত। এই বাতাসটাও বেশি বের করার দরকার নেই, একটু অল্প পরিমাণে বের করলেই যথেষ্ট। হ্যাঁ মেহেদি ভাই আর একবার। আক ইক উক আত ইত উত। আচ্ছা, তো এইখানে যখন আলাদাভাবে আমরা পড়তেছি এখন কিন্তু বেশি বের হয়ে যায়, বের করা যায়, কিন্তু যখন দেখবেন যে আমরা কোনো আয়াতের মাঝে এইটা পড়বো তখন কিন্তু এতটা বের করা আপনি চাইলেও বের করতে পারবেন না। তো তখন আমাদের খেয়াল রাখতে হবে যেন একেবারেই বাতাসটা বন্ধ না থাকে, বাতাসটা যেন একটু বের হয়। আচ্ছা ঠিক আছে, এবার মোশাররফ ভাই। জি উস্তাদ। আক ইক উক আত হ্যাঁ, আত ইত উত। আচ্ছা সে হ্যাঁ, মোশাররফ ভাই আওয়াজ শুনতে পারতেছি না ঠিক মতো। জি উস্তাদ, শোনা যাচ্ছে এখন? তখন কি শুনে গেছে হ্যাঁ নাকি এখন আবার বলবো? হ্যাঁ, না না, হ্যাঁ তার উচ্চারণটা বলেন, কাফেটা শোনা গেছে। তা আত আত ইত উত। আত ইত উত। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। এবার মাহমুদুল হাসান ভাই। জি স্যার। আত ইত উত আক ইক উক। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। হ্যাঁ, তো এই হামসের ক্ষেত্রে এই দুইটা হরফকে যদি আমরা খেয়াল করি, একটু খেয়াল রাখি দুইটা হরফের প্রতি, তো ইনশাল্লাহ হামসের আর বাকি হরফগুলির ক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। আমাদের সমস্যা যেখানে হয় ওইটা হলো জাহারের কিছু হরফে আমাদের সমস্যাটা একটু বেশি হয়। তো আমরা ধারাবাহিকভাবে জাহারের হরফগুলি একটু দেখি। তো এখন যদি ধারাবাহিকভাবে জাহারের হরফ হলো 18টি। তো আলিফ, আলিফটাকে বাদ দেই, বা প্রথমে হলো বা। তো বার ক্ষেত্রে দেখা যায় বাতাস বন্ধ থাকার ক্ষেত্রে আমাদের সমস্যাটা তেমন হয় না। বার ক্ষেত্রে আমাদের সমস্যা তেমন হয় না, বার উচ্চারণটা বাতাস বন্ধ রেখেই আমাদের হয়ে যায় বা, বি, বু, আব, ইব, উব। তা আমরা প্রত্যেকে একবার করে চেক করে নেই যে এখানে তো বন্ধ থাকার কথা। এটা চেক করার জন্য মুখের থেকে আনুমানিক 1 থেকে 1.5 ইঞ্চি, 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ দূরত্বে হাতের উল্টা পিঠ নেব আমরা। মুখের থেকে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ দূরে হাতের উল্টা পিঠ, হাতের উল্টা পিঠ নিয়ে তারপর উচ্চারণটা করি বা, বি, বু, আব, ইব, উব। তো এইখানে একটু কথা বলে রাখি, সেটা হলো যে আমরা জানি যে জাহারের হরফগুলি উচ্চারণের সময় বাতাস বন্ধ থাকে, তবে যখন জাহারের হরফগুলি পেশযুক্ত অবস্থায় হবে তখন হালকা বাতাস বের হওয়ার সম্ভাবনা থাকে। আর এতটুক ছাড়, অর্থাৎ এই ক্ষেত্রে একটু ছাড় আছে, অর্থাৎ পেশের উচ্চারণটা যখন করা হবে জাহারের হরফগুলির উচ্চারণ যখন পেশযুক্ত অবস্থায় হবে তখন বাতাসে একটু ছাড় আছে, তবে আমরা চেষ্টা করব বিন্দু মাত্র ছাড় না নেওয়ার। আমরা চেষ্টা করব বাতাসটা আমরা পেশযুক্ত অবস্থায়ও যতটা সম্ভব বন্ধ রাখার। তো আমরা প্রত্যেকেই একবার চেষ্টা করে দেখি বা উচ্চারণ করে দেখি বা, বি, বু, আব,
ইব উব বা বি বু আব ইব উব। তো এটা হলো বার উচ্চারণ। তো প্রত্যেকেই একবার চেষ্টা করে দেখি। আর কারো কোনো জায়গায় যদি মনে হয় যে বাতাস বের হইতেছে, তো কোন ওইটা একটু আমাকে জানাবেন। বা বি বু আব ইব উব আব ইব উব। বার ক্ষেত্রে যদি বের হয় জানাবেন। হুজুর একটাতেও ঠেকাতে পারছি না, সবগুলোই বাতাস বেরোচ্ছে। বাতাস বের হয়ে যাচ্ছে। জি। হ্যাঁ, এই বাতাস বের হয়ে যাচ্ছে। ওই হাতটা একেবারে কিন্তু মুখের কাছ থেকে একটু দূরে রাখেন, অর্থাৎ আনুমানিক 2 ইঞ্চি পরিমাণ দূরে রাখেন হাতটাকে, হাতের উল্টা পিঠ। তারপর বাতাস বন্ধ রাখার চেষ্টা করেন, দেখেন কি হয়। বা বি বু বা বি বু। তো এখন দেখেন আমি বাতাস বের হইলে আওয়াজটা কেমন হয়, বাতাস বন্ধ থাকলে আওয়াজটা কেমন হয়। তো আমি যদি বাতাসটাকে বন্ধ রেখে উচ্চারণটা করি, তাহলে বার উচ্চারণটা এমন হবে বা বি বু বা বি বু। তো এইভাবে বললে বাতাসটা বের হইল না। যদি আমি বাতাসটাকে বার উচ্চারণে বের করি, তাহলে উচ্চারণের পার্থক্যটা হবে বা বি বু বা বি বু। তো এর দ্বারা যেটা হয় যে বা উচ্চারণ করার জন্য যতটুক বাতাসের প্রয়োজন, এর থেকে বেশি ছাড়লাম। তো এই কাজটা করা যাবে না। এই বাতাসটা বন্ধ রাখার জন্য যে বিষয়টা প্রয়োজন সেটা হলো নিঃশ্বাসের উপর নিয়ন্ত্রণ। নিঃশ্বাসের উপর নিয়ন্ত্রণ। তো আমরা তেলাওয়াতের আগে নিঃশ্বাস নেই বা কথা বলার আগে নিঃশ্বাস নেই, তারপর কথা বলতে থাকি, আবার নিঃশ্বাস শেষ হয়ে যায়, আবার নিঃশ্বাস নেই, আবার তেলাওয়াত করতে থাকি। তো আমরা যে নিঃশ্বাসটা নেব, নেওয়ার পর ওই নিঃশ্বাসটাকে একেবারে আটকে রাখবো। নিঃশ্বাসটাকে একেবারে আটকে রাখবো, প্রয়োজন অনুযায়ী একটু একটু করে ছাড়বো। যেমন আমি নিঃশ্বাসটা নিয়ে আটকাইলাম, বা বি বু বা বি বু। নিঃশ্বাসটা একটু ভিতরের দিকে টানা থাকবে, নিঃশ্বাসটাকে ভিতরের দিকে একটা লাগাম দেওয়া থাকবে, যেন নিঃশ্বাসটা স্বাধীনভাবে বের হইতে না পারে। বা বি বু আব ইব উব বা বি বু আব ইব উব। আচ্ছা, এই বার উচ্চারণটা কেউ একজন শুনেন। হ্যাঁ, মেহেদি ভাই। বা বা বি বু আব ইব উব। আচ্ছা, হ্যাঁ মাহমুদ ভাই। বা বি বু আব ইব উব। উস্তাদ সবগুলোতে বাতাস বের হয়। আচ্ছা, বের হয়। জি উস্তাদ সবগুলোতে বের হয়। এইখানে কি বের করা যায় না আটকাই রাখতে হবে? উস্তাদ এখানে তো আটকে রাখতে হবে। হ্যাঁ, আটকাই রাখতে হবে। বের হইলে কি চলবে? বের চেষ্টা করতে হবে যেন বের না হয়। আচ্ছা, হ্যাঁ, রুবেল ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বা বি বু আব ইব উব। একটু একটু বাতাস বাইরে হয়ে যায়। আচ্ছা রুবেল, একটু একটু বের হয় না? একটু একটু বের জি। হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আসলে বাতাসটা এইটা আপনাদের বাতাস বের হয় কি না হয়, আমি কিন্তু শুধুমাত্র এই আওয়াজ শুনে আমার পক্ষে দূর থেকে বোঝাটা সম্ভব না। এটা আপনার নিজেরই খেয়াল করতে হবে, নিজের নির্ণয় করতে হবে যে আসলে বাতাসটা বের হইলো কি হইলো না। তো যখন আমরা কোন হরফকে উচ্চারণ করব, জাহারের হরফকে, তখন বাতাসটাকে
একেবারে নিঃশ্বাস বন্ধ রাখবো, নিঃশ্বাসটা বন্ধ রেখে অল্প একটু বাতাস ছাড়বো, যে বাতাসের মাধ্যমে আওয়াজটা আমরা তৈরি করব, কিন্তু এই বাতাসটা মুখের বাহিরে আনবো না। বা বা বি বু বা বি বু। আরেকটা বিষয় যে যখন আমরা কোন হরফকে উচ্চারণ করব, যদি গুন্না বা মিম নুন উচ্চারণ করার প্রয়োজন না হয়, ওই ক্ষেত্রে নাকের থেকে বাতাস বের হওয়া একেবারে বন্ধ করে দেব। নাকের থেকে যেন বিন্দু মাত্র বাতাস বের হইতে না পারে, নাক দিয়ে তখন কোনো বাতাস বের হবে না, নাক একেবারেই বন্ধ রাখবো। বা বি বু আব ইব উব। আচ্ছা, তো এটা গেল বা। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যদিও বার ক্ষেত্রে সমস্যাটা, বাতাসগত সমস্যাটা একটু কম হওয়ার কথা, তো তারপরেও প্রাথমিক অবস্থায় আমাদের একটু একটু সমস্যা থাকাটা স্বাভাবিক। তো আমরা চেষ্টা করব যেন বাতাসটা বন্ধ থাকে। তো জাহারের দ্বিতীয় হরফ হলো জিম, বা তারপর হলো তা, তা হলো হামসের হরফ, সাও হামসের হরফ, তারপর জিম। উস্তাদ নাক চেপে ধরে তো উচ্চারণ করলে বাতাস বের হয় না, বা বের হয় না, তো ভালো কৌশল পাওয়া গেল। হ্যাঁ, নাক চেপে ধরে তো উচ্চারণ করলে একদম বাতাস বের হয় না দেখছি। বা বি বু, হ্যাঁ এই তো ভালো কৌশল। তো আমাদের বাতাস বের হওয়ার একটা কারণ হলো যে আমরা ওই নাকের ব্যবহারটা করি, তো এই নাকের কারণে মুখটাও লাগাম ছাড়া হয়ে যায়। তো আমরা চেষ্টা করে দেখতে পারি। আচ্ছা, হুজুরে এই যে ভিজা ভিজা হয়, কিন্তু অনেক সময় হয় কি ভিজা আর শুকনো দুইটা একসাথে লাগে, এর কারণে অনেক সময় বের হয়। ওই বাকি আমরা অভ্যস্ত নাই, এর কারণে হতে বা পারে। উচ্চারণের সময়, হ্যাঁ, ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে, সমস্যা নেই। আর আমাদেরও এত তাড়াহুড়া নেই, আস্তে আস্তে হোক, আমরা অত প্রেশার দেওয়ার দরকার নেই। আপাতত আমরা বিষয়গুলা জেনে রাখার চেষ্টা করি, আর আস্তে আস্তে আমরা চেষ্টা করতে থাকি। আচ্ছা, এখন জাহারের যে দ্বিতীয় হরফটাকে আমরা পেলাম তা হলো জিম। আর সবচাইতে বেশি সমস্যাকর হরফ হলো দুইটা, জিম এবং জা। এই জিম হলো 2 নম্বরে। জিমের উচ্চারণে বাতাসটা নিয়ন্ত্রণ করা আমাদের জন্য একটু কঠিন। এর কারণ হলো যে আমরা আসলে এতদিন পর্যন্ত জিমকে স্বাধীনভাবে উচ্চারণ করতাম, যা এইভাবে, যা জি জু এইভাবে উচ্চারণ আমাদেরটা স্বাভাবিকভাবে হয় বেশিরভাগের ক্ষেত্রেই। তো জিমের ক্ষেত্রে আমরা যেহেতু এখন জানি, আমল হোক বা না হোক, কিন্তু আমাদের এতটুক জানা আছে জিমের উচ্চারণে বাতাস বের করা যাবে না, বাতাস বন্ধ রাখতে হবে। তো জিমের উচ্চারণটা কিভাবে হবে? যা জি জু, যা জি জু, আজ ইজ উজ, আজ ইজ উজ, যা জি জু, আজ ইজ উজ। এটা হলো জিমের উচ্চারণ। তো জিমের উচ্চারণে আমাদের বাতাস বের হওয়ার দুইটা কারণ। একটা হলো যে আমরা জিমের উচ্চারণটা করার সময় জিমের যে সঠিক মাখরাজ, ওই মাখরাজটার ব্যবহারটা আমাদের নিশ্চিত হয় না, অনেক ক্ষেত্রে দেখা যায়। ওই জিম হলো 6 নাম্বার মাখরাজের হরফ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম, যা জি জু। তো আমাদের সমস্যা যা হয় জিম উচ্চারণ করার সময়, আমরা জানি যে জিহ্বার মধ্যখানের একটু সামনের দিকে, এর অর্থ এই না যে জিহ্বার আগার দিকে চলে যাব। তা আমাদের জিম উচ্চারণে বাতাস বের হওয়ার একটা বড় কারণ হলো আমাদের জিমের উচ্চারণটা দেখা যায় যে জিহ্বার আগার দিকটা ব্যবহার হয়, যে জিহ্বার মাঝের যে সীমানা ওইটা অতিক্রম হয়ে জিহ্বার আগার অংশ ব্যবহার হয়। এটা একটা কারণ। আর একটা কারণ হলো জিমের উচ্চারণটা যখন আমরা করি তখন প্রত্যেকটা হরফের উচ্চারণ
করার আগে মাখরাজের যে দুইটা অংশ থাকে একটা আর একটার সাথে মিলিত হয় এবং ওইটাকে পৃথক করার মাধ্যমেই কিন্তু একটা আওয়াজের তৈরি হয়। যেমন ধরেন আমরা বা উচ্চারণ করব, তো বা উচ্চারণ করার জন্য প্রথমে দুই ঠোঁটকে আমরা মিলাই, পরে বা। একটু গভীরভাবে যদি খেয়াল করেন দেখবেন উম, উম, বা দুই ঠোঁটকে মিলাইলাম, তারপর ভিতর থেকে বাতাস শ্বাসের মাধ্যমে একটু ধাক্কা, ঠোঁটের উপর একটু ধাক্কা অনুভূত হয়। একটু যখন একটু ধাক্কার মতো আসে, তখন যখন আমরা ঠোঁটটাকে আলাদা করে দেই তখন দেখা যায় যে দুই ঠোঁট আলাদা হয়ে যাওয়ার মাধ্যমে একটা আওয়াজ বের হয়, যেটা কিনা বার আওয়াজের মতো, বা বা আওয়াজ। তো প্রত্যেকটা মাখরাজের ক্ষেত্রেই এমন যে মাখরাজের দুই অংশটাকে আটকাই দেওয়া হয়, পথ রুদ্ধ করা হয়। তারপর যখন ওইটা ধাক্কার মাধ্যমে পৃথক হয় তখন একটা এক একটা মাখরাজের ক্ষেত্রে এক এক ধরনের আওয়াজ হয়। এক একটা মাখরাজ এক এক ধরনের আওয়াজ, এক একটা মাখরাজ এক এক ধরনের আওয়াজ। এক জায়গায় বাধাগ্রস্ত করলে একরকম, আর এক জায়গায় বাধাগ্রস্ত করলে আর এক রকম। এটা একটা সহজে বোঝানো যাবে। ওই আপনারা হয়তো প্রত্যেকেই বাঁশি চিনেন, বাঁশের বাঁশি। আগে গ্রামে যারা থাকেন বা গ্রামের সাথে সম্পর্ক আছে তারা এটা বেশি চিনবেন। ছোটবেলায় ওই মেলায় দেখা যায় তো বাঁশি বিক্রি করতো, তো ওই বাঁশিতে অনেকগুলো ছিদ্র থাকে। তো দেখা যায় আপনি মুখ থেকে আর কি ফু দিতেছেন, তো এক একটা ছিদ্রে হাত রাখার কারণে আওয়াজে এক এক রকম পরিবর্তন হয়। প্রথম ছিদ্রে রাখলে একরকম, যত ছিদ্রের দূরত্বে যাব আওয়াজের ধরন পরিবর্তন হইতে থাকে। তো আপনার মুখের থেকে যে বাতাসটা বের করতেছেন, তো ওই বাতাস কিন্তু একটাই। এমন না যে আমার এই বাতাসের অবস্থায় পরিবর্তন হইতেছে। তো একই রকম বাতাস বের করে এক এক জায়গায় যদি আটকাই এক এক ধরনের আওয়াজের তৈরি হয়। তো মাখরাজটাও ঠিক তেমন। তো এই জিমের ক্ষেত্রে প্রথম যে সমস্যাটা দেখানো হলো সেটা হলো যে আমাদের মাখরাজের স্থানটা একটু সামনের দিকে চলে আসে আর একটু পিছনের দিকে নিতে হবে, এই একটা। আর একটা হলো যে মাখরাজের যে দুইটা অংশ ওইটা যে আমরা মিলাই, এই মিলানোর মাঝে আমাদের একটু ফাঁকা থেকে যায়, অর্থাৎ একটু দুর্বলতা থাকে, শক্তভাবে মিলে না। আর যে কারণে এই ধরনের একটা ঝিরঝিরে একটা আওয়াজ হয় আর কি। জি যা যা, এই ঝিরঝির আওয়াজটা হয় এই কারণে যে মাখরাজ থেকে খুবই দ্রুত পৃথক হয়ে যেতে হবে, মাখরাজের কাছাকাছি থাকা যাবে না। মাখরাজের জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগাইলাম, ভেতর থেকে ধাক্কা দিয়েই খুব দ্রুত জিহ্বার মধ্যখানটা উপরের তালুর থেকে দূরে নিয়ে যাব। জিহ্বার মধ্যখানটা উপরের তালুর কাছাকাছি রাখা যাবে না। যা যা জি জু, যদি আমি জিহ্বার মধ্যখানটা উপরের তালুর কাছাকাছি রেখেই আওয়াজটাকে প্রকাশ করতে শুরু করি, তাহলে আপনার যা 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 জি জু যা জি জু, এমন এই ধরনের একটা আওয়াজ হওয়ার সুযোগ পাবে। এই সুযোগটা দেওয়া যাবে না। যা জি জু যা জি জু আজ ইজ উজ আজ ইজ উজ। তো এইভাবে জিমের উচ্চারণটা আস্তে আস্তে একটু আমরা চেষ্টা করব। তো আসলে জিমের বাতাসটা নিয়ন্ত্রণ করা আমার ক্ষেত্রেও মনে হয় যে আসলে একটু কঠিন। আমার কাছে এইটা অন্য হরফের তুলনায় জিম এবং জাটাকে একটু কঠিন মনে হয়। তো জিমের উচ্চারণটা এবং জার উচ্চারণটা জাহার সিফাতের ক্ষেত্রে আর একটু বিশেষভাবে খেয়াল রাখবো। জিমের উচ্চারণটা জবর জের পেশ এবং জজম তাসদিদ দিয়ে একজন একটু শোনাবেন, কে শোনাবেন? আমি আর একবার একটু শুনাই। যা জি জু আজ ইজ উজ। আরিফিন ভাই, হ্যাঁ, এই যেহেতু এখানে বাতাসের কাজ, তো মুখের কাছে হাত নিয়েই আমরা উচ্চারণ করব। যা
জি জু আজ ইজ উজ। আচ্ছা, হ্যাঁ, কি আরিফিন ভাই বলতেছেন নাকি? জি হ্যাঁ, আরিফিন ভাই আবার জিম জবর জের পেশ দিয়ে। জি জু হুম, আজ আচ্ছা, ইজ হ্যাঁ, জজম। উজ। আচ্ছা, আরিফিন ভাই জবর জের পেশ দিয়ে যখন উচ্চারণ করলেন তখন আর কি বাতাস বের হয় হয় এইটা আমি যতটুকু বুঝতেছি এইখানে বোধহয় যে বাতাসটা অনেকটাই নিয়ন্ত্রিত, কিন্তু যখন জজমের উচ্চারণ কলকলার জন্য করলেন আর কি, আজ ইজ উজ, তখন আমার কাছে মনে হইলো যে বোধহয় বাতাসটা একটু বেশি বের হইতেছে। জি পেশের ক্ষেত্রে আর ওই হ্যাঁ, আর জজমের ক্ষেত্রে একটু কষ্ট হচ্ছে আর কি। আচ্ছা পেশ আর আচ্ছা আচ্ছা, জজম। ঠিক আছে। তো আমরা তো আমরা চেষ্টা করব একেবারেই বন্ধ করে দেওয়ার। তো ইনশাল্লাহ আজকে যেহেতু আমাদের চেষ্টার প্রথম দিন, তো সমস্যা নেই, ফলাফল ভালোই আছে। আচ্ছা, এবার রুবেল ভাই। জি যা জি জু আজ ইজ উজ। হ্যাঁ, রুবেল ভাই কি মনে হয়? বাতাস তো শুধুমাত্র যা জি জু এটাতে একটু বাইরে হয়েছে, বাকিগুলোতে বাতাস বের হয়নি। আচ্ছা, হ্যাঁ, আরেকটু ওই আমরা যেহেতু এখন হরফের আর কি ওয়াশ করার দরকার আমাদের, তো হরফের উচ্চারণ জি আমরা একটু ধীর গতিতেই বলি। যা জি জি জু আজ ইজ উজ, বেশি তাড়াহুড়ো করার দরকার নেই। রুবেল ভাই আরেকবার। যা জি জু আজ ইজ উজ। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। হ্যাঁ, প্রত্যেকেই কিন্তু মুখের কাছে হাত নিয়ে বলবো, নিজেই নিজেরটা চেক করতে হবে। আচ্ছা, এবার মাহমুদ ভাই। যা জি জু আজ ইজ উজ। হ্যাঁ, মাহমুদ ভাই কি মনে হয়? আচ্ছা, পেশের ক্ষেত্রে জু এর ক্ষেত্রে মনে হয় একটু বাতাস বের হয়, বাকিগুলোতে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, এবার মেহেদি ভাই। যা জি জু আজ ইজ উজ। হ্যাঁ, মেহেদি ভাই জসমে কি একটু সমস্যা হইতেছে বোধহয়? জজম আবার আজ বলি উস্তাদ। ইজ জি, হ্যাঁ যা যা জি জু আজ ইজ উজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা মেহেদি ভাই। আচ্ছা, এবার মেহেদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। যা জি মেহেদুল ইসলাম ভাই। জি হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা জি জু আজ ইজ উজ। হ্যাঁ, মেহেদুল ভাই কি মনে হয়, বাতাস কথা মানে নাকি অবাধ্য? বের হয়েছে বা চেষ্টা করলে রাখা যায় ভিতরে। হ্যাঁ, এই তো আর কি, আর কি গতি বোঝা গেছে বাতাসের। আচ্ছা, জি ঠিক জি আছে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো আমরা আজকে আমাদের সময়ও প্রায় শেষের দিকে, তো আমরা আগামীকালকে ক্লাসের আগে এই বিশেষ করে জাহারের জিম এবং জা, এই দুইটা হরফকে
দুই হরফ সহ আমরা প্রত্যেকটা হরফকেই একবার একটু চেক করব, দেখব যে কোথায় কি কোন হরফগুলোতে আমাদের সমস্যাটা একটু বেশি হয়। তো বিশেষ করে জিম এবং যার ক্ষেত্রে সমস্যাটা একটু ব্যাপক, আবার অনেক ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় ব্যক্তি বিশেষ অনেকের ক্ষেত্রে জাল, তারপর ও, এই হরফগুলি উচ্চারণ করার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে একটু হলেও বাতাস বের হয়। তো আমরা আগামীকালকে ক্লাসের আগে ইনশাল্লাহ আগামীকালকে আমরা চেষ্টা করব যে জাহারের যে 18টি হরফ আছে এই প্রত্যেকটা হরফকে একটু চেক করে নেওয়ার, আমাদের সমস্যাগুলোকে একটু চিহ্নিত করার, এবং যেখানে সমস্যা আছে ওইখানে আমরা একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করব। তো এগুলো করার জন্য আমাদের তো আলাদা করে অন্য কাজ বাদ দিয়ে এগুলো সময় দেওয়ার প্রয়োজন নেই, অন্য কাজের ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ এগুলো আমরা করে নিতে পারবো। তো আমরা প্রত্যেকে এই কাজটা করার চেষ্টা করব। তো আচ্ছা, আজকে তাহলে আমাদের এই পর্যন্ত এতটুকুই থাকলো। হামস এবং জাহার এই সিফতের কাজ, এর সাথে এই হরফগুলির যেখানে বাতাস বন্ধ থাকার কথা ওইখানে যেন বাতাস বন্ধ থাকে, আর হামসের ক্ষেত্রে কাফ এবং তা, এগুলো আমরা একটু চর্চা করার চেষ্টা করব। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা